দীর্ঘ প্রতীক্ষার অবসান, দাবদাহের পর ঢাকায় প্রশান্তির বৃষ্টি। গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতিতে স্বস্তি। চলতি মাসের শেষে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। কাজেই আসছে না 50 কোটি টাকায় বানানো গাজীপুরের হাইটেক পার্ক স্টেশন। যাত্রী চাহিদা থাকলেও দিনে থামে মাত্র একটি ট্রেন। সেবা বঞ্চিত হাজার হাজার মানুষ। ভোরের সময় সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অবশেষে মাসব্যাপী দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হয় বর্ষণ। গরমে অতিষ্ঠ প্রাণ প্রকৃতি পেল প্রশান্তি। সড়কে নেমে আসেন উচ্ছ্বসিত নগরবাসী। তাদের প্রত্যাশা বৃষ্টিতে কমবে তাপমাত্রা। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে 5 মের আগে ঢাকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষা আর ঘাম ঝরিয়ে প্রার্থনার যেন অবসান। গ্রীষ্মের খরতাপ, তীব্র দাবদাহ শেষে অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। রাজধানী ও এর আশেপাশের এলাকায় কোথাও কোথাও হয়েছে সামান্য বৃষ্টি। তবে মধ্যরাতে শীতল বৃষ্টিতে ভিজল পুরো শহর। প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। গরমের মাঝখানে এরকম বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই জন্য অনেক শুকরিয়া। রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে, এই জন্য আবারও মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। অনেক আল্লাহর রহমত ভাই, অনেক রহমত। আল্লাহর কাছে এতদিন ফরিয়াদ করতে করতে আজকে অশেষ রহমত দিল আল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ যেন দেখ। এমন বৃষ্টিতে কর্মজীবী মানুষের চোখে মুখেও প্রশান্তি। তাদের প্রত্যাশা খরতাপের যন্ত্রণা থেকে এবার বুঝি মিলবে মুক্তি। অনেক কষ্ট হয়েছে, অনেক। সারাদিন খালি পিপাসায় তো মনে করেন গলামালা শুকে যায়। এভাবে তো চলাফেরা রোধ করা যায় না। আজকে অনেক ভালো লাগতেছে, এখন বর্তমান অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে আজকে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকে বৃষ্টি দেওয়ার জন্য অনেক ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। মানুষে অনেক হতাশা হয়ে গেছিল, এখন খুব ভালো লাগে এই বৃষ্টিটা হয়। আল্লাহর কাছে কামনা করি বৃষ্টি যেন হয়। আমি নিয়ত করছি যেই সময় বৃষ্টি হোক ইনশাআল্লাহ ওই সময় ভেজার চেষ্টা করব। বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও দেখা গেছে জলাবদ্ধতাও। এদিকে বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারা দেশের প্রভাব পড়তে আরো 2 থেকে 4 দিন সময় লাগবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। এতে শুধু প্রকৃতি নয়, গরম ও লোডশেডিংয়ের নাকাল নগর জীবনেও আসে প্রশান্তি। তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। বজ্রপাতে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও কুমিল্লায় 9 জন মারা গেছেন। শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি। রিমঝিম ধারায় গা ভিজিয়ে প্রকৃতিও পেল প্রাণ। দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত, অষ্টাগত প্রাণে তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি। যে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশপানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সোরেই নামে চট্টগ্রাম বিভাগে। বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল নগরবাসী। গরম মানুষ সহ্য করতে পারতেছে না, এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তি পাবে। কদিনকার গরমে জানবার একটু বৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এক পশলা বৃষ্টিতে স্বচ্ছ জলে সাফ হলো ধুলায় আচ্ছন্ন সড়ক। হাঁসফাঁস জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে। গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়িতেও। এমন আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠে সাগর। বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ে সাগর পাড়ে। তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। আকাশ কাঁপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারদ কিছুটা নিচের দিকে। গাজুরানো শীতল বাতাস বয়ে যাচ্ছে কয়েক জেলায়। লাবিব হাসান, সময় সংবাদ।
অন্য প্রসঙ্গ, কাজে আসছে না অর্ধশত কোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেল স্টেশন। মাসে ব্যয় 5 লাখ হলেও আর মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রীর চাহিদা থাকলেও সারা দিনে ট্রেন থামে মাত্র একটি, তাও আবার লোকাল। এই অবস্থা গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশনের। 6 বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক এই স্টেশন। রেলওয়ে বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটিতে সেবা দেওয়া সম্ভব নয়। একে পরিকল্পনাহীনতার চরম পর্যায়ে বলে মন্তব্য বিশেষজ্ঞের। নাজমুস সালেহের রিপোর্ট। নির্মাণ শৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুর কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় 50 কোটি টাকারও বেশি। গাজীপুর, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের প্রতিদিন 10 থেকে 20 হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু হয় দৃষ্টিনন্দন এই স্টেশনের। অথচ শুনশান নীরব পড়ে আছে বিলাসবহুল এই রেল স্টেশন। আধুনিক টিকিট কাউন্টার, সিগন্যাল পদ্ধতি, উন্নত মানের বিশ্রামাগার সবকিছু থাকলেও লোক নেই একটাও। বেশিরভাগ সময় এই স্টেশনটা ফুল ফাঁকা থাকে। আমি আসছি জয়দেবপুর যাওয়ার জন্য, এনে ঢুকছি কিন্তু ভিতরে ঢুকে লোক নাই। বিশাল এই স্টেশনে স্টপেজ একটি মাত্র লোকাল ট্রেনের, যার বরাদ্দকৃত টিকিটের সংখ্যা মাত্র 20টি। বিলাসী এই স্টেশনের মাসিক খরচ অন্তত 5 লাখ টাকা হলেও রেল কর্মীরা বলছেন এখান থেকে আয় হয় মাত্র কয়েক হাজার। বন্ধ, কোনো ট্রেন থামে না। যাতায়াতের জন্য অনেক যাত্রী এখানে ভিড় করে, কিন্তু ট্রেন না থাকার কারণে তারা যাতায়াত করতে পারতেছে না। আমাদের এখানে 20টা টিকিট বরাদ্দ আছে, কিন্তু টিকিট দিয়ে স্টেশনের খরচ এটা হয় না। সেবা না থাকায় টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে উন্নত কাচের দেয়াল, রঙিন ছাদ সহ বিভিন্ন মূল্যবান স্থাপনা। স্থানীয়রা বলছেন বিপুল যাত্রী চাহিদা থাকলেও ট্রেনের অভাবে স্টেশনটি পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। দেখভাল করার মতো কোনো লোক নেই। এত সুন্দর সুন্দর গ্লাসগুলো ভেঙে চলে যাচ্ছে। এখানে শুধু টিকটক হয়, ট্রেন দাঁড়ায় না, শুধু বিনোদনের জন্য লোকজন আসে। রেলওয়ে এখন বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটির পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। আন্তনগর ট্রেন স্টপেজ দেওয়া মানে ট্রেনের স্টপেজ সংখ্যা বৃদ্ধি হওয়া। আমরা ঘন ঘন স্টপেজটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাতে ট্রেনের সময় বেশি লেগে যায় আর আমাদের অপারেশনাল অনেক ধরনের সমস্যা তৈরি হয়। একে রেলের পরিকল্পনাহীনতার চরম পর্যায়ে বলে মন্তব্য বিশেষজ্ঞের। রেলকে ঘিরে যে উন্নয়ন আমি বলবো অনেকটা বিক্ষিপ্তভাবে হয়েছে এবং সেখানে পরিকল্পনায় ত্রুটি এবং অপরিকল্পিত উন্নয়নের একটা চূড়ান্ত উদাহরণ আমি বলবো। মূল ভবন নির্মাণে 50 কোটি টাকা খরচ হলেও বিভিন্ন অবকাঠামো মিলিয়ে প্রকল্পের ব্যয় প্রায় 100 কোটি টাকা। সংস্কার আর লোকবল সংকটে এই মুহূর্তে সারা দেশে বন্ধ রয়েছে 130টি প্রয়োজনীয় রেল স্টেশন। অথচ বিপুল পরিমাণ টাকা খরচ করে বানানো এই বিলাসী রেল স্টেশন কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বিলাসী এই সমস্ত স্টেশন কোনো কাজে না আসলেও প্রতি বছর লোকসান বাড়াচ্ছে রেলের। নাজমুস সালেহি, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। সরকার পতনে আন্দোলন জমাতে বাম দলগুলো 90 ডিগ্রি ঘুরে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, কাদের ক্ষমতায় আনতে মাঠে নেমেছেন তারা। বৃহস্পতিবার সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। তিনি বলেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ, আর জনসমর্থনের ভয়ে নির্বাচনের বাইরে অন্য দলগুলো। গেল মাসের শেষ ভাগে থাইল্যান্ডে 6 দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সেই সফরের প্রাপ্তি তুলে ধরতে রীতিমাফিক সংবাদ সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে। বৃহস্পতিবার বেলা 11:30টায় সম্মেলনের শুরুতেই দ্বিপাক্ষিক সফর নিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীকে উল্লেখযোগ্য অংশ অবহিত করেন প্রধানমন্ত্রী। সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা, বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। এরপরই উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন নেন সরকার প্রধান। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ, গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওঠে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের স্বজনপ্রীতির ইস্যু। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে
ঠিক না, কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিয়ানমারের গ্যাস পাওয়ার সুযোগ এলেও বিএনপি সরকারের অদূরদর্শিতার জন্যই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সরকার প্রধান। মিয়ানমারের যে গ্যাস সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল, যা ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। বাজারে শৃঙ্খলা রাখতে অবৈধ মজুতদারদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে ছোট চাকরিজীবীদের কষ্ট বেড়েছে বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, ৭৫-এর পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর একই কায়দায় নির্যাতন চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শোক প্রস্তাব উত্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে নির্বাচনের পর তিনি নিজেও বিএনপির নির্যাতনের শিকার হয়েছেন। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, ৭৫-এর পরেও ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার ২০০১-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়, বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতাকর্মীদের হত্যা করে, সেই অবস্থা। তো আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি। কাজে সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায়। এই ঝিনাইদহে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারত না, সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে। এদিকে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ নির্দেশনা দেন তিনি। যারা নিকট আত্মীয়দের প্রার্থী করছেন, ভবিষ্যতে তাদের পরিবার নিয়েই থাকতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৈঠকে বেশ কিছু সাংগঠনিক নির্দেশনাও দেন দলীয় সভাপতি ও সংসদ নেতা। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এক মাস পেছালো ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলার বিচার কাজ। নতুন তারিখ ২ জুন। কেন তাকে দুর্নীতিবাজ বলা হচ্ছে তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দিলেন ডক্টর ইউনূস। তার আইনজীবীর অভিযোগ, আদালতকে নিয়ন্ত্রণ করছে সরকার। অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুদক আইনজীবী বলছেন, শ্রমিক কল্যাণ ফান্ডের ২৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন ইউনূস সহ বাকি আসামিরা। অভিযোগ গঠন শুনানির প্রথম দিনেই পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলার বিচার কাজ। এদিন জামিন ও শুনানি পেছানোর আবেদন করেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। একই আবেদন করেন অন্য আসামির আইনজীবীরাও। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য ২ জুন দিন ধার্য করেন আদালত। মঞ্জুর করেন জামিন। ওই দিন ২৬ কোটি টাকা কিভাবে আত্মসাৎ হয়েছে শ্রমিকের, সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব। ডক্টর ইউনূস বলছেন, তাকে কেন সুদখোর, রক্তচোষা, জোচ্চোর, দুর্নীতিবাজ বলা হচ্ছে তা তিনি জানেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দেন তিনি। জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। এক ধাপ এগিয়ে ইউনূসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার। বিচারকে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ বলে দাবি দুদকের। সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। অত্যন্ত মুক্তভাবে বই পুস্তকের আলোকে, রেকর্ডের আলোকে, নথির আলোকে ২৬ কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাতের আলোকে
এই মামলা পরিচালিত হবে, আপনারা দেখবেন, দেশবাসী দেখবে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে গত ১ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে টানা ২ মাস কমানো হলো এলপিজির দাম। মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১,৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমতে শুরু করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১,৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এবার আরেক দফা কমিয়ে দাম নির্ধারণ করা হলো ১,৩৯৩ টাকা। বিইআরসি শুনানি কক্ষে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান। গত মাসে ১২ কেজির মূল্য ছিল ১৪৪২ টাকা, এই মাসে সেটা হয়েছে ১৩৯৩ টাকা এবং ৪৯ টাকা কমেছে। অটো গ্যাসের দাম মূসক সহ প্রতি লিটার ৬৩ টাকা ৯২ পয়সা নির্ধারণের ঘোষণাও দেন। প্রতি লিটার অটো গ্যাস এপ্রিল মাসে ছিল ৬৬ টাকা ২১ পয়সা, আর এই মাসে সেটা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা। গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১,৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১,৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১,৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দিয়েছে ক্যাব। এই খাতে দুর্নীতি বন্ধ করতে পারলে প্রায় ৪০,০০০ কোটি টাকার ঘাটতি পূরণ সম্ভব বলে মনে করে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করে ক্যাব। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর্থিক সংকটে পড়ে বিশ্বদাতা সংস্থার দ্বারস্থ বাংলাদেশ। সুযোগকে কাজে লাগিয়ে নানামুখী শর্তের বেড়াজালে ফেলেছে আইএমএফ। বাদ যায়নি বিদ্যুৎ ও জ্বালানি খাত। পরামর্শ রয়েছে ভর্তুকি বন্ধে ধীরে ধীরে দাম সমন্বয়ের। কিন্তু এত সব ভর্তুকির খেসারত সাধারণ ভোক্তা দিবে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। তাদের শর্ত পূরণ করার জন্য জনগণের ঘাড়ের উপরে বোঝার পর বোঝা চাপাবেন, এটা অনেক অন্যায় করেছেন। এখন বলছে ৪১ সালে আমরা ডেভেলপ কান্ট্রি হব, বাট ৪১ সালে ডেভেলপ কান্ট্রি হব আপনি ২০১৫ সালে থেকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আরম্ভ করবেন। অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম জ্বালানি খাতে সুবিচার নিশ্চিতে ১৩ দফা দাবি জানিয়ে বলেন, অপচয় ও আত্মসাৎ না হলে বিদ্যুৎ খাতে কম বেশি ৪০,০০০ কোটি টাকার ঘাটতি হতো না। যেহেতু এখানে বিদেশিদের সঙ্গে চুক্তি হচ্ছে, সুতরাং সংসদে আলাপ করে নির্ধারিত হোক যে এই চুক্তিগুলো জনস্বার্থ বিরোধী কিনা। ভর্তুকি সমন্বয়ে দাম বাড়লে মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলবে কিনা সরকারকে তা ভেবে দেখার পরামর্শ ক্যাব সভাপতির। বিদ্যুতের দাম বাড়ানো হয়, যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে মুদ্রাস্ফীতি কি বাড়বে না কমবে? বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো বিনিয়োগ আইন দিয়ে নিষিদ্ধ করা এবং এ খাত নিয়ে ব্যক্তি খাতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ারে না জড়ানোর দাবি জানিয়েছে ক্যাব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় লজিস্টিক নীতি হবে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার। আকর্ষণ করবে দেশি বিদেশি বিনিয়োগ, বাড়াবে কর্মসংস্থান, সহজ করবে পণ্য পরিবহন আর ভূমিকা রাখবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ অবহিতকরণ সভায় এসব কথা উঠে আসে নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী সহ বিভিন্ন অংশীজনদের বক্তব্যে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পণ্য আর সেবা সরবরাহ সহজ করা, রফতানি বহুমুখীকরণ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ সহ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে প্রতিযোগিতামূলক বৈশ্বিক ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে প্রথমবারের মতো জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪-এর অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় লজিস্টিক্স নীতি অবহিতকরণ সভা, যেখানে লজিস্টিক্স নীতির যৌক্তিকতা আর খুঁটিনাটি নানা দিক অংশীজনদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। জানান, সরকারের বিশেষায়িত এই নীতির ফলে সবচেয়ে লাভবান হবেন ভোক্তারা। আমরা আন্তর্জাতিক বাজারের সাথে যেমনি প্রতিযোগিতামূলক হব, একইভাবে
আমাদের অভ্যন্তরীণ চাহিদাও যেমনি মেটাবে, আমাদের কনজামশনের একটা সুসমন্বয় তৈরি হবে। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে নানামুখী চ্যালেঞ্জের বিপরীতে লজিস্টিক্স নীতি ভূমিকা রাখবে টেকসই প্রবৃদ্ধিতে, এমন মতামত তুলে ধরেন উন্নয়ন সহযোগী আর অংশীজনরা। সেক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে সরকারি বেসরকারি খাতকে, দূর করতে হবে আমলাতান্ত্রিক বাধা। It is to reduce time and cost to trade, attract foreign and domestic investment. We are so confident that this will be the game changer for the Bangladesh economy. জাতীয় লজিস্টিক্স নীতি পদ্মা সেতুর মতোই আরেক সক্ষমতার প্রতীক উল্লেখ করে সরকারের নীতি নির্ধারকরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন লজিস্টিক্স নীতি, যা ভিত গড়ে দেবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে। আমাদের সরকারের দুটো উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল, একটা হলো দ্রব্যমূল্য আর একটা ছিল কর্মসংস্থান। আমি মনে করি যে এই লজিস্টিক যে নীতি, এটা বাস্তবায়নের মধ্য দিয়ে এই দুটো জিনিসই বাস্তবায়ন হবে। আমার আগামী দিনে আমার কার কার সাথে লড়াই করতে হবে, কোথায় যেতে হবে, কোন জায়গাগুলিতে, এবং সেখানে আমাকে কম্পিট করে টিকতে হবে। সভায় উদ্বোধন করা হয় জাতীয় লজিস্টিক্স নীতি বিষয়ক সরকারি ওয়েবসাইট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে চলছে ধান ঘরে তোলার মহোৎসব। বাম্পার ফলনে খুশি কৃষক। খাদ্যশস্য উৎপাদনের অন্যতম এই বিল থেকে এবার প্রায় 22,000 মেট্রিক টন চাল জাতীয় খাদ্য ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে। আবু সাইদের তোলা ছবি নিয়ে নাসির উদ্দিন নজরুলের রিপোর্ট। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকের সোনার ধান ঘরে উঠছে প্রযুক্তির ছোঁয়ায়। মাড়াই ও ঝাড়াই চলছে কম্বাইন্ড হারভেস্টারে। বিলের চারিদিকে এখন ধানের খোলা, নতুন ধানের গ্রান পুরো এলাকায়। খরায় যখন পুড়ছে চারিদিক, তখন ধান তোলার জন্য এই খরাই যেন আশীর্বাদ এখানে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি বাধা হতে পারেনি, তবে ভারী বৃষ্টির আগেই বিলের পাকা এই ধান তুলে আনতে ভীষণ ব্যস্ততা। ধানের এবার বাম্পার ফলন হয়েছে। প্রতিমন ধান উৎপাদনে খরচ পড়েছে 600 থেকে 700 টাকা, আর জমি থেকে তুলতেই বিক্রি করতে পারছেন 950 থেকে 1000 টাকা। এতে খুশি কৃষক। ধানের ফলন ইনশাল্লাহ আমরা খুব ভালো পাইছি। প্রত্যেক বছর কিষান মিশন টাকা লাইলাম, অনুষ্ঠান দেয়। এবার খুবই ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ, দামও পাইছি আমরা। 600-700 টাকা খরচ করে, আর বিক্রি হইতেছে 900। কৃষি বিভাগ বলছে হেক্টর প্রতি এবার ধানের গড় উৎপাদন 6.5 মেট্রিক টন। আড়িয়াল বিল থেকে প্রায় 20 থেকে 22,000 টন চাল হচ্ছে এবছর আমাদের জাতীয় অর্থনীতিতে যোগ হবে, এবং এবছর রোগবালাই পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং হচ্ছে উন্নত জাত আবাদ করায় আমাদের ফলন অন্যান্য যে কোনো বছর থেকে বেশি হবে। বিল থেকে জাতীয় খাদ্য ভাণ্ডারে প্রায় 22,000 মেট্রিক টন চাল যুক্ত হচ্ছে। আড়িয়াল বিলে এবছর 5,000 হেক্টর জমিতে 32,500 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, আর সেই ধান ঘরে তুলতেই এখন কৃষকের বিশাল কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জের গাদিঘাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত উত্তরের কৃষকরা। প্রতি বিঘায় জাত ভেদে 20 থেকে 25 মণ ধান পাচ্ছেন বড় চাষিরা। তবে সেচ শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বর্তমান বাজার দরে মুনাফা হবে না মনে করছেন তারা। জুমা সাদিক জ্যাভলিনের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আবুল কালাম আজাদ। মাথার ওপর চোখ রাঙাচ্ছে গনগনে সূর্য, হাড় ভাঙা খাটুনিতে গায়ের রক্ত ঘাম হয়ে ঝরে পড়ছে ধানের ডগায়, তারপরও যেন মুখের কোণে হাসির ঝিলিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, বগুড়ায় আলু আর সরিষা চাষের প্রভাবে কিছুটা বিলম্বিত হয়েছে বোরো ধান রোপণ। এখনও 30% জমিতে ফুল ফোটার পর্যায়ে আছে। এর মধ্যে সময়মতো রোপণকারীরা কাস্তে চালিয়েছেন জমিতে। জমির পানি নিষ্কাশন ব্যবস্থার উপর ভিত্তি করে কৃষকদের কাছ থেকে ফলন নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতি বিঘায় 25 মণের ওপরে ধান পেলেও এবার অনেকেই পেয়েছেন 18 মণ। কেউ আবার টানা 3 বছর বৃষ্টির পানিতে ধান খুঁইয়ে এবার 20 মণ ধান পেয়েই খুশি। খরচা বেশি হচ্ছে, জমিতে একটু ধান অন্য বছর তুলনায় 1000-1500 টাকা বেশি নিচ্ছে। কোনো ঝড় বৃষ্টি হয়নি, ভালো হচ্ছে এবার। তবে সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বর্তমান বাজার দরে সন্তুষ্ট নন কৃষক। পার বিঘে আমাদের মোটামুটি 20,000 টাকার মতো খরচ। ধানের দাম যদি 1600 টাকা মনে হয় তাহলে আমরা বাঁচবো। কৃষি বিভাগ বলছে, এবছর ধানে রোগবালাই কম হয়েছে, তাই লাভবান হবেন কৃষক। বর্তমানে যে আবহাওয়া এবং যে ব্যাপকভাবে ধান কাটা যেটা শুরু হয়েছে, আমরা আশা করছি আমাদের কৃষক ভাইয়েরা সুন্দরভাবে তাদের এই উৎপাদিত ধান তারা ঘরে তুলতে পারবে।
চলতি বছর জেলায় 1,87,170 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে কাটা হয়েছে 4% জমির ধান। প্রখর রোদ ধানের শীষে চকচক করছে, আর তার সঙ্গেই ঝিলিক দিয়ে হাসছে কৃষক। তবে আর কটা দিনের মধ্যে যেন বৃষ্টি না হয় সেই দোয়াই করছেন তারা। বৃষ্টি হলে যে এই পাকা ফসল মাঠ থেকে তুলতে পারবেন না, পড়বেন ক্ষতির মুখে। বগুড়া শাহজাহানপুর থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। নওগাঁর হাটে সরবরাহ বেড়েছে বোরো ধান। মোটা ধান 1180 টাকা আর সরু জিরাশাল ধান সর্বোচ্চ 1250 টাকা প্রতি মণ কিনছেন মিলাররা। এবার বৈরী আবহাওয়ায় একদিকে ধানের ফলন কম, অন্যদিকে চাষাবাদে বাড়তি খরচে চাষিদের অভিযোগ উৎপাদন খরচ উঠছে না। বিস্তারিত জানাতে নওগাঁর সরস্বতীপুর হাটে আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি যাচ্ছি সেখানে। 20 তারিখের পর থেকে এই বরেন্দ্র জনপদের ধান কাটা মারাই শুরু হয়েছিল। এই ধানগুলো কিন্তু প্রথম পর্যায়ে যেসব নিচু এলাকা ছিল এই ধানগুলোই কিছুটা এবার দেরিতে ধান কাটা মারাই শুরু হয়েছে। হাটে বর্তমানে ধান কিছুটা আসছে এবং গত কয়েকদিনের তুলনায় কিন্তু শেষ সময়ে প্রথম পর্যায়ে যে ধানগুলো ছিল এই ধানগুলো এখন হাটে তোলা হচ্ছে এবং হাটগুলোতে পর্যায়ক্রমে ধানের যোগান কিন্তু বাড়তে থাকে। আমরা দেখছিলাম নওগাঁ সরস্বতীপুর হাটে রয়েছি। এই হাটে আজকে ধানের যে যোগান তা কিন্তু গত কয়েকদিনের তুলনায় বেড়েছে এবং নতুন যে ধানগুলো উঠেছে কাটারি, পারিজা এবং জিরাশাল, এই ধানগুলোই বর্তমানে এই বাজারে আমরা লক্ষ্য করছিলাম। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু ধানের যোগানের যে বাড়তি যোগান, এই যোগানের হঠাৎ করে কিন্তু দরের জায়গাটা কিন্তু বেশ ওঠানামা করছে। এখানে যারা চাষি তারা বলছেন যে এই মৌসুমে আসলে বেশ খরচের খাত কিন্তু অনেক লম্বা হয়েছে। একদিকে প্রাকৃতিক বেশ বালাই মোকাবেলা করতে হয়েছে, অন্যদিকে কিন্তু এবার এই শেষ সময়ে যে দুর্যোগ বা এই বৈরী আবহাওয়ার ফলে কিন্তু উৎপাদন এবার কিছুটা ব্যাহত হচ্ছে। যে ধান আসলে চাষিরা আশা করে থাকেন প্রতি বিঘায় 28 থেকে 30 মণ পর্যন্ত, এবার কিন্তু সেটা নেমে এসেছে 4 থেকে 5 মণ বা 6 মণ পর্যন্ত, অনেকটা কমে 20 থেকে 22 মণ সর্বোচ্চ ধান হচ্ছে। হাটে আজকে যে দরে আমরা ধান বেচে কিনা করতে দেখছি, সুবলতা জাতের মোটা জাতের ধান, এই ধানগুলো বিক্রি হচ্ছে 1150 থেকে 1160 টাকা। অন্যদিকে কাটারি বা জিরাশাল যেসব ধান সরু চিকন, এই ধানগুলো কিন্তু সর্বোচ্চ 1270 থেকে 1280 টাকা। আসলে চাষিরা যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলেন, এবার কিন্তু বেশ খরচ অনেক বেড়েছে। কারণ প্রথম পর্যায়ে কিন্তু তীব্র ঠান্ডা ছিল, এই ঠান্ডার কারণে একদিকে ধান রোপণ করতে গিয়ে কিন্তু 2-3 দফা কিন্তু বীজতলা তৈরি করতে হয়েছে। অন্যদিকে কিন্তু এই শেষ সময়ে এসে তীব্র দাবদাহ, এই দাবদাহের কারণে সেচের কারণেও কিছুটা বাড়তি খরচ এবার গুনতে হয়েছে। সব মিলে চাষিদের দিক থেকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলেন, এবার কিন্তু যে খরচ হয়েছে সেই খরচের তুলনায় একদিকে উৎপাদনে কিছুটা ব্যাহত হয়েছে, অন্যদিকে কিন্তু এই যে দরটা এই মুহূর্তে তারা পাচ্ছেন, এই দরে কিন্তু আসলে কাঙ্ক্ষিত প্রত্যাশিত দর তারা বলছেন না। এবং সরকার যে 1280 টাকা দর বেঁধে দিয়েছে, সেই দরের জায়গাটায় কিন্তু প্রথম পর্যায়ে হাটগুলোতে এরকম দরে না থাকার কারণে কাঙ্ক্ষিত দর এবং বঞ্চিত হচ্ছেন, এই কথাটা কিন্তু চাষিদের দিক থেকে আসছিল। সব মিলে বাজারে যে পরিমাণ ধানের যোগান বাড়ছে, আগামীতে কিন্তু আরো ধানের যোগান বাড়বে। এই হাটগুলোতে একটা সরকারের নজরদারি তারা আশা করছেন এবং প্রত্যাশিত যে দরটি তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন এখানকার চাষিরা। এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। পলিশ ছাড়াই চাল বাজারজাত করতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল দুপুরে নওগাঁ সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন মন্ত্রী। বলেন, প্রতি বছর 16 থেকে 17 লাখ মেট্রিক টন চাল পলিশের কারণে নষ্ট হওয়ায় আলাদাভাবে পুষ্টি যোগ করতে হচ্ছে। এ কারণেই এই আইন পাশ করা হবে। এত পালিশ করার ফলে আমাদের যে সমস্ত চাউলে যে উপাদানগুলি থাকে, ভিটামিনযুক্ত উপাদান, এগুলো কিন্তু কোনোটাই থাকে না, যার জন্য আমরা পুষ্টি মিক্স করে আবার ভিজিডি এবং খাদ্য বান্ধবে আমাদের সরবরাহ করতে হবে। আমন থেকে আমরা সরকারিভাবেও যেটা পারচেস করব এবং তারা বাজারেও যেটা পারচেস করবে সেটা পালিশ ছাড়া চাল। মৌসুম শুরু না হলেও চাঁদপুরের বড় স্টেশন পাইকারি বাজারে ইলিশের সরবরাহ ভালো, তবে চাহিদা বেশি থাকায় মাত্র 1 ঘন্টার মধ্যে ইলিশ শূন্য হয়ে যায় আড়ত। মাছ কম পেলেও ভালো দামে খুশি জেলেরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। মৌসুম শুরু না হলেও জেলেদের জালে অন্য মাছের সঙ্গে প্রচুর ইলিশ ধরা পড়ছে।
মাছ ভর্তি ট্রলার নিয়ে জেলেরা ঘাটে ফিরতেই ক্রেতা এবং বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। কিন্তু তা ছিল মাত্র 1 ঘন্টা। এর মাঝেই ক্রেতারা যে যার মতো লুফে নেয় সব। এদিকে মাছ কম পেলেও ভালো দাম পেয়ে খুশি জেলেরা। এখানে তো মাছের মৌসুম না, তারপরে যা যেগুলো পাইছে এগুলো নিয়ে আসছে আর কি। দামের পরিমাণটা একটু চাঁদপুর বেশি, এখানে আমরা চাঁদপুর নিয়ে আসছি। বৃষ্টি বাদল হলে পানির উত্তাল হইলে ইলিশ মাছের আমদানি আশায় আমরা আছি। ব্যবসায়ীরা জানান চাহিদা থাকলেও মাছের সরবরাহ কম থাকায় সব পাইকারদের মাছ দিতে পারছেন না তারা। মাছ তো কম, যে কারণে সব জায়গায় মাছ আমরা পাঠাইতে পারি না। যেখানে বাজার ভালো যায় ওইখানে পাঠাই, যেমন আপনার সিলেট, চট্টগ্রাম। জুলাই আগস্টের আগে আমাদের মাছ ওইভাবে হবে না। বৃহস্পতিবার চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ ছিল সব মিলিয়ে 100 মন, আর আকার বেঁধে ইলিশ প্রতিমন বিক্রি হয় 36,000 থেকে 80,000 টাকা দরে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। মৌলভীবাজার শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে 2024-25 অর্থ বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। একদিনের চা নিলামে প্রায় 1 লাখ কেজি চা বিক্রির জন্য উত্তোলন করা হয়, আর বিক্রি হয়েছে প্রায় 75,000 কেজি চা। অর্ধশতাধিক ক্রেতার অংশগ্রহণে চা বেচা কেনায় জমে ওঠে নিলাম কেন্দ্র। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল মৌসুমের প্রথম নিলাম বাজার। এতে শ্রীমঙ্গল ব্রোকার্স হাউস, জালালাবাদ টি ব্রোকার্স হাউস সহ জেলার 5টি ব্রোকার্স হাউস অংশ নেয়। এবারই প্রথম চা বোর্ডের নির্ধারিত সর্বনিম্ন দাম 160 টাকা এবং সর্বোচ্চ নির্ধারণ নয়, নিয়মে চা কেনা বেচা হয়। নিলামে লোহাউনি চা বাগানের কালার চা সর্বোচ্চ দাম 620 টাকা এবং ক্লোনেল চা বাগানের চা 420 টাকা কেজি দরে বিক্রি হয়। বায়াররা জানান নিলামের চায়ের গুণগত মান ও দাম ছিল সন্তোষজনক। স্বতঃস্ফূর্তভাবে বায়াররা কিন্তু বাইং করেছে। আমরা আশাবাদী এই বছর ইনশাল্লাহ চায়ের ভালো দাম পাওয়া যাবে। গুণগত মানের উপরে দামটা নির্ভর করে, যত ভালো চা বানানো যাইব অতই ভালো দাম পাওয়া যাইব। এদিকে সমন্বিতভাবে কাজ করলে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র আরও এগিয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। প্রাকৃতিক দুর্যোগের অবস্থার কারণে চা শিল্পটাকে আমরা চা উৎপাদনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতেছি না। 1 লাখ কেজি চা অফারিং হয়েছে 3টা ব্রোকার্স, তার মধ্যে কোয়ালিটি সম্পন্ন চা প্রায় 70% চা সোল্ড হয়ে গেছে। যেখানে ওয়্যার হাউসগুলো রয়েছে সেখানে যদি তারা মানসম্মত পরিবেশ এনশিওর করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যেখানে অধিক পরিমাণে চা হয় সেখানে অকশন হাউস আরও ভাইব্রেন্ট হবে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2024-25 অর্থ বছরে দেশের 3টি চা নিলাম কেন্দ্রে মোট 100টি চা নিলাম অনুষ্ঠিত হবে। এর মাঝে চট্টগ্রামে 50, শ্রীমঙ্গলে 26, পঞ্চগড়ে 24টি নিলাম বাজার হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। 5 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার নামাকাড়া নদীর উপর সেতু নির্মাণ কাজ। এর মধ্যে শেষ হয়েছে প্রায় 25%। সেতুটি চালু হলে কিশোরগঞ্জের সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জের সরাসরি যোগাযোগ স্থাপন হবে, আর নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। নদীর ওপর নির্মাণ করা হচ্ছে সেতুর অবকাঠামো, পাশেই বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসী। কিশোরগঞ্জের ইটনা উপজেলার নামাকাড়া নদীর ওপর 2019 সালে সেতুর কাজ শুরু করার পরপরই বন্ধ করে দেয় ঠিকাদার। 5 বছর পর নতুন ঠিকাদার নিয়োগ করে সম্প্রতি আবারও শুরু হয় নির্মাণ কাজ। এলাকাবাসী জানান সেতুর অভাবে বিকল্প সড়কের কয়েক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় যাতায়াত করতে হতো। প্রকল্পের কাজ শেষ হলে সরাসরি হবে সড়ক যোগাযোগ। এই ব্রিজটা দ্রুত হইলে 3টা জেলার সাথে সংযোগ হবে। সিলেট ময়মনসিংহের যে লোকজনের দূরত্ব আমি মনে করি অন্তত মিনিমাম 5-7 ঘন্টা সাশ্রয় হবে। আজমিরি উপজেলা এবং হবিগঞ্জ জেলার সাথে আমাদের কানেক্টিভিটি বিচ্ছিন্ন শুধু এই ব্রিজের কারণে। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এলাকার মানুষ যদি সহযোগিতা করে তাহলে কাজটা মনে করেন দ্রুত সময়, নির্দিষ্ট সময়ের আগে আমি শেষ করে দেব। ব্রিজ বাস্তবায়নের পরে এলাকার জনসাধারণের মধ্যে একটা উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে এবং অচিরে ব্রিজটি তার নির্দিষ্ট সময় শেষ করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজটা শেষ হবে। 494 মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 70,73,39,000 টাকা। 2026 সালের 1 জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।
নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। বৃহস্পতিবার বোদা উপজেলার বেংহারি ইউনিয়নে পাম নদী পরিদর্শন করেন তিনি। নদী পাড়ের বাসিন্দা সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন সরওয়ার মাহমুদ। এলাকা ঘুরে নদী দখলের তথ্য সংগ্রহ করেন। জীববৈচিত্র্য রক্ষা এবং নদীর প্রবাহ ঠিক রাখতে তদন্ত করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দখলদারদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। এ সময় প্রশাসনের কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরিতে ঈদের শুভেচ্ছা লেখা টিকিট দিয়ে নেওয়া হয় অতিরিক্ত ভাড়া। যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছে টিকিটিং এজেন্সি। আর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। ঈদ হয়েছে 3 সপ্তাহ আগে, তারপরও ফেরির টিকিটে ঈদের শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা জানিয়েই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসি অনুমোদিত প্রাপ্তবয়স্ক প্রতি যাত্রীর ভাড়া 36 টাকা। অথচ টিকিটিং এজেন্ট মেসার্স ফিয়াদ এন্টারপ্রাইজের লোকজন যাত্রীদের হাতে 36 টাকা মূল্যের টিকিট ধরিয়ে দিয়ে আদায় করছে 40 টাকা। অভিযোগ রয়েছে, কোনো যাত্রী অতিরিক্ত টাকা দিতে না চাইলে তাদের বিভিন্নভাবে নাজেহাল করেন টিকিট বিক্রেতারা। টিকিটে লেখা আছে 36 টাকা, কিন্তু নিচে 40 টাকা। আমরা কিছু কইলে কয় 40 টাকাই ভাড়া যাও গা ঠেলি বাড়াই দেয়। আমরা দুজন ফেরি পার হবো পার, তো ফেরির স্টাফরা আমার কাছে 140 টাকা নিচ্ছে, টিকিট দেয় নাই। হাজার হাজার মানুষ পার হয়, সবার কাছে 4 টাকা করে বেশি নেয়, লেখা আছে 36 টাকা। এখন তো আমাদের করার কিছু নাই। তবে অভিযোগ অস্বীকার করেন টিকিটিং এজেন্টের লোকজন। কেন 40 টাকা কে নিছে? ভাড়া নিচে হলো 108 টাকা 3 জন। তবে সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ। এ নিয়ে জানতে চাইলে দায়সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। আর অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টেন্ডারে যারা পেয়েছেন তারা তাদের লোকবল দিয়ে ভাড়াটা আদায় করবেন, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে চাই, স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, জন প্রতি ভাড়া 36 টাকা। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং তদন্ত করে দেখব। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে বর্তমানে 18টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। গোপালগঞ্জ শহরের ভেতরে ট্রাক স্ট্যান্ড গড়ে তোলায় মূল সড়ক দখল করে চলছে পণ্য ওঠানামার কাজ। এতে গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হচ্ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে সড়ক ব্যবহারের কথা জানান মালিক শ্রমিকরা। তবে সংকট সমাধানে শিগগিরই ট্রাক টার্মিনাল নির্মাণের আশ্বাস জেলা প্রশাসনের। এইচএম মানিকের ছবিতে জয়ন্ত শিরলের রিপোর্ট। সড়কের এক পাশ দখল করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রাক, অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশু পার্কের সামনের সড়কের লোকনাথ মন্দিরের সামনে থেকে গোল চত্বর পর্যন্ত গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। এ কারণে 2 লেনের সড়ক সংকীর্ণ হয়ে 1 লেনে পরিণত হয়েছে। তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। এতে ভোগান্তিতে পৌরবাসী। বাচ্চাদেরকে নিয়ে হাঁটার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ট্রাক সবসময় থাকে, আমাদের যাওয়া আসার জন্য খুব এখানে কষ্টকর। এইগুলো থাকার কারণে আমাদের এখানে যানজটের সৃষ্টি হয় এবং আমাদের চলাচলের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। রিক্সা চলাচল, জনগণের হাঁটায় চলাচল, অসুবিধা, সমস্ত দিক দিয়ে অসুবিধা আছে। আমরা যাতে না, অন্যটা গাড়ি আসলেও যেতে পারে না, সবসময় যানজট লেগেই থাকে। ট্রাক মালিক সমিতি বলছে, বারবার জানানোর পরও শুধু আশ্বাস দেওয়া হলেও নির্মাণ করা হয়নি ট্রাক টার্মিনাল। তাই বাধ্য হয়ে সড়কে ট্রাক রাখছেন বলে জানান তারা। আমরা ব্যাট দেই, ট্যাক্স দেই, সবকিছু আমরা ঠিকমতো দেই। অনেক জায়গায় গেছি, আমাদের দেবে বলে কোনো টার্মিনাল দিচ্ছে না। হাজার হাজার গাড়ি এখানে লোড আনলোড হয়, তাদেরও আমাদের কোনো ব্যবস্থাই নাই। আমরা খুব অসুবিধার ভিতরে আছি। গোপালগঞ্জে অতি তাড়াতাড়ি একটা ট্রাক টার্মিনাল দিলে আমাদের ট্রাকগুলো রাখার এবং শ্রমিকগুলো বিভিন্ন জায়গাতে টিপ মারে এসে সেখানে বিশ্রাম করার জন্য একটা সুবিধা হয়। সংকট সমাধানে শিগগিরই টার্মিনাল নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। মালিক সমিতির সাথে আলোচনা করে সুবিধাজনক শহরের সুবিধাজনক জায়গায় আমরা ট্রাক স্ট্যান্ড করব, যাতে শহরের এই যত ট্রাক পার্কিং কারণে কোনো যানজটের সৃষ্টি না হয়। ট্রাক শ্রমিক ইউনিয়নের তথ্যমতে গোপালগঞ্জে প্রায় 500 ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। হঠাৎ জোয়ারের পানিতে ভাসল ইতালির ভেনিসের বিভিন্ন দর্শনীয় স্থান। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
ইতালির অনিন্দ সুন্দর ও সাগরের ভাসমান শহর ভেনিস। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় হঠাৎ সাগরের জোয়ারে তলিয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান সান মার্কো স্কয়ার সহ ভেনিসের নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েন দ্বীপটিতে ঘুরতে যাওয়া হাজার হাজার পর্যটক। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন বহু ব্যবসা প্রতিষ্ঠান। সন্ধ্যায় হঠাৎ করে ভেনিসে পানি উঠে যাওয়ায় অনেক পর্যটকের অনেক ভোগান্তির শিকার হয়েছেন। আমাদের ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 96 সেন্টিমিটার উচ্চতায় অবস্থিত ভেনিসের নিম্নাঞ্চল, তাই সমুদ্রের জোয়ারে সহজেই তলিয়ে যায় অধিকাংশ এলাকা। প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সাগরে স্বাভাবিক জোয়ারের প্রভাব থাকলেও মে মাসের প্রথম সপ্তাহে এ ধরনের জোয়ারকে অস্বাভাবিক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। বিশ্ব ঐতিহ্য ও ইউনেস্কোর প্রথম সারির গুরুত্বপূর্ণ শহর ভেনিস। বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহ্য করে শহরটি এগিয়ে যাচ্ছে গত কয়েক শতাব্দী ধরে। ইতোমধ্যে প্রায় ৬,০০০ মিলিয়ন ইউরো খরচ করে শহর রক্ষায় একটি অটো ইলেকট্রনিক বাঁধ নির্মাণ করা হয়েছে, যা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে প্রবল জোয়ারকে প্রতিহত করার জন্য ব্যবহার করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মে মাসের শুরুতে অসময়ের জোয়ার জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, ইতালি। রোমে শেষ হলো 4 দিনব্যাপী আন্তর্জাতিক উৎসব ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্য খাবার, নানা ধরনের পণ্যের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পিয়ারা দি রোমার পেভিলিয়নগুলোতে ছিল বিভিন্ন দেশের দর্শকদের সরব উপস্থিতি। 15 ইউরো টিকিটের বিনিময়ে প্রবেশ করে উপভোগ করেন বিভিন্ন দেশের সংস্কৃতি, কৃষ্টি এবং তাদের মনোমুগ্ধকর পরিবেশনা। 4 দিনের এই আয়োজন শেষ হয় বুধবার। খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নানা ধরনের পণ্য কেনাকাটা করেন আগত দর্শনার্থীরা। চমৎকার, খুবই সুন্দর, আমি মুগ্ধ এবং আমি আশা করব আগামী বছরও যাতে এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। আমরা খুবই আনন্দ করেছি। তবে বাংলাদেশি কোনো স্টল কিংবা তাদের অংশগ্রহণ না থাকায় প্রবাসীদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। হাতে গোনা 2-1 জনের দেখা মিলে আন্তর্জাতিক এই উৎসবে। বাংলাদেশের কোনো অংশগ্রহণ না থাকায় হতাশ হন প্রবাসীরা। আমাদের দেশের পতাকাটা দেখি না, ভালো লাগে না, দেখলে ভালো লাগে না। বাংলাদেশের স্টল থাকলে আরো ভালো লাগতো। বিভিন্ন জায়গা থেকে স্টল বসছে, আমরা এসেছি ঘুরতে, আনন্দ করতেছি অনেক। জাপান, চীন, ভারত, আয়ারল্যান্ড এবং স্পেন সহ বিভিন্ন দেশের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। প্রতি বছরেই এপ্রিল মাসে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবের নাম ছিল ওরিয়েন্টাল ফেস্টিভ্যাল। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন আন্তর্জাতিক এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে নতুন করে তুলে ধরা সম্ভব। ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজে জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে 2 দেশের জন্য উপভোগ্য সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার। আজ 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। লম্বা সময় ধরে চলতে থাকা দাবদাহের পর চট্টগ্রামে প্রশান্তির বৃষ্টি। টাইগারদের নির্ধারিত অনুশীলনে কিছুটা বাগড়া ঘটলেও সাগরিকার তীব্র বাতাসে যেন হাফ ছেড়ে বাঁচে শান্ত বাহিনী। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের শেষ সিরিজ। প্রতিপক্ষ এই বৈশ্বিক আসরেও সুযোগ করতে না পারলেও বাংলাদেশের চোখ সর্বোচ্চ প্রস্তুতিতে। পরিসংখ্যানও আছে পক্ষে। 20 বারের দেখায় 13 বারই হেসেছে লাল সবুজের প্রতিনিধি। দীর্ঘ 18 মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস অলরাউন্ডারের জন্য বিশেষ এই সিরিজ। দলে থিতু হতে অনুশীলনে কমতি রাখেননি এতটুকু। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হয়ে অভিষেক ঘটতে যাচ্ছে স্পিন বোলিং কোচ সাকলাইন মুস্তাকেরও। সাম্প্রতিক সময়ে ভালো করলেও উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয় জিম্বাবুয়ে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের টিম পারফরম্যান্স সমীহ কেড়েছে টাইগার কাপ্তানের। যদিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সিরিজ জয়ে চোখ নাজমুল হোসেন শান্তর। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো দল।
এদিকে শক্তিশালী দল নিয়েই আইপিএল এর মঞ্চ ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছে সেকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ ক্রেগ অরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনকারাভার মতো খেলোয়াড়রা। সেই সাথে নতুন মুখ হিসেবে দলে আছেন অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে না পারা কষ্টের উল্লেখ করে দুই দেশের জন্য ভালো একটি টি-20 সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের। World Cup was one of our agendas and one of the goals we wanted to achieve. But we have a huge responsibility back home as well for the people back home and the kids that are playing this sport and the kids who wants to make a career out of this sport. So we have a bigger picture as well. So I think if there's any other motivation I need from outside, those kids, those families, my country, the future of the sport in the country is enough motivation for me to try and take away the pain. শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। একসময় নিয়মিত বাংলাদেশ সফর করা জিম্বাবুয়ে এবার এসেছে 4 বছর পর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের এটি শেষ সিরিজ। তাই সাগর পাড়ের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চায় টাইগাররা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে চোখ থাকবে 4 ক্রিকেটারদের দিকে, যাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনও হতে পারেন তুরুপের তাস। এক একটা বৈশ্বিক আসর আসে আর যায়, কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফে দেখা যায় না উন্নতির ছাপ। সম্প্রতি বিশ্বকাপ মঞ্চে করুণ অবস্থা টাইগারদের। 2023 ওয়ানডে বিশ্বকাপ কিংবা 2022 টি-20 বিশ্বকাপ, কোথাও নেই সুখের কোনো স্মৃতি। তবে নতুন মিশন সামনে রেখে নতুন আশায় স্বপ্ন বুনছে শান্ত বাহিনী। বিশ্বকাপের আর বাকি মাসখানেক, তার আগে প্রস্তুতিতে মনোযোগ বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 খেলবে হাথুরু সিংহের দল। এর মধ্যেই বিশ্বকাপ দল আইসিসির কাছে জমাও দিয়েছে বিসিবি। ঘোষণা না করলেও বিশ্বকাপে যারা থাকবেন তাদেরই খেলানো হবে এই সিরিজে। ঘোষিত দলে সবচেয়ে বেশি ফোকাস থাকবে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে, যাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে বাংলাদেশের বৈশ্বিক আসরে ভালো করার বিষয়টি। শুরু করা যাক। ওপেনিংয়ে তানজিদ তামিমকে রাখা হয়েছে স্কোয়াডে, যাকে লিটন দাসের সঙ্গে দেখা যাবে ইনিংসের গোড়াপত্তন করতে। সৌম্য সরকার ফুল ফিট না হলে তাকেই বিশ্বকাপেও ওপেনিংয়ে দেখা যাবে। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন, তার আগে বিপিএলে দেখা পেয়েছেন সেঞ্চুরির। সব মিলিয়ে দারুণ শুরুর প্রত্যাশা তার কাছ থেকে। কিছুটা চিন্তার কারণ আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি তাওহিদ হৃদয়ের পারফরমেন্স। গেল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে তার ব্যাট থেকে সর্বোচ্চ এসেছে 32 রানের ইনিংস। স্ট্রাইক রেটটাও টি-20তে মানানসই নয়। বিশ্বকাপ বিবেচনায় এই সিরিজে তার পারফরমেন্সের উপর চোখ থাকবে নির্বাচকদের। লোয়ার অর্ডারে হার্ড হিটিংয়ের জন্য দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। বিপিএলে পারফর্ম করেছেন, ডিপিএলেও নজর কেড়েছেন আবাহনীর হয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে বড় দায়িত্ব থাকবে তার উপর। শেষ দিকে উচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার জন্যই জায়গা হয়েছে। এই সিরিজে নজর থাকবে তার উপরও। আইসিসি ইভেন্টে বরাবরই দুর্দান্ত মাহমুদুল্লাহ রিয়াদ। গেল ভারত বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে, যাকে একরকম দল থেকে বাদই দেওয়া হয়েছিল। পারফরমেন্সের কারণে অধিনায়কত্ব হারিয়েছেন, সঙ্গে বাদ পড়েছিলেন টি-20 দল থেকেও। তবে মাঠের পারফরমেন্সে নির্বাচকদের নজর কেড়েছেন। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে বড় প্রত্যাশা থাকবে অভিজ্ঞ ক্যাম্পেনারের উপর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চমক হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন, কারণ বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন। গেল শ্রীলঙ্কা সিরিজে তৃতীয় ওয়ানডেতে 266 স্ট্রাইক রেটে 18 বলে করেছেন 48। টি-20 সিরিজে 176 স্ট্রাইক রেটে 30 বলে করেছিলেন 53 রান। তাই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তার উপর থাকবে বাড়তি প্রত্যাশা। সিরিজটা বড় চ্যালেঞ্জ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জন্য। সবশেষ টি-20 খেলেছেন 2022 সালের অক্টোবরে। ইনজুরির কারণে ছিলেন দলের বাইরে। ফিট হয়ে বিপিএলে খেলেছেন দারুণ ইনিংস। ফরচুন বরিশালকে উপহার দিয়েছেন শিরোপা। তাই ব্যাট বলে তার উপর নজর থাকবে নির্বাচকদের। এই সিরিজে ভালো করলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হবে এই অলরাউন্ডারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
বিশ্বকাপ বাছাই পর্বে ফিটনেস ধরে রাখতে নিজ উদ্যোগে ওমানে অনুশীলন ক্যাম্প করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে শেষ 2 ম্যাচে যা কাজে লাগবে বলে প্রত্যাশা তার। কঠিন মিশনের আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকাকে চিন্তার কারণ হিসেবে দেখছেন জামাল। তবে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাতে মুখিয়ে দল। এদিকে কোচ হেভিয়ার কাব্রেরার কৌশল নিয়ে সমালোচনা থাকলেও তা নিয়ে ভাবছেন না লাল সবুজ ক্যাপ্টেন। বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শেষ হতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বড় মঞ্চে পা রেখে হোম কিংবা অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখা পায়নি লাল সবুজের দল। তবে ব্যর্থতার গ্লানি কাঁধে নিয়েই এবার বড় মিশনে নামবে জামাল তোপুরা। সামনে বিশ্বকাপ বাছাইয়ের বড় 2 ম্যাচের আগে দলের জন্য বড় চিন্তার কারণ সময় স্বল্পতা। লিগের ম্যাচ শেষে মোটে 4 বা 5 দিনের অনুশীলন সেশন করবে হেভিয়ার কাব্রেরার দল। বড় চ্যালেঞ্জের আগে থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ কিংবা অনুশীলন ক্যাম্পের সুযোগ, যা নিয়ে খানিক চিন্তার ভাঁজ ক্যাপ্টেন জামালের কপালে। 3-4 দিন একসাথে থাকবে, তারপরে ম্যাচ হবে। নট দ্য বেস্ট প্রিপারেশন, বাট এটা পার্ট অফ ফুটবল। আমার একটা হোমের অ্যাডভান্টেজ আছে, এটা ঠিক আছে, বাট ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ আমরা এখানে যে ভুল করছি এটা শিখতে হবে। বেশ কিছুদিন ধরে মাঠের ফুটবলে নিয়মিত নন অধিনায়ক জামাল ভুঁইয়া। গেল ডিসেম্বরে আর্জেন্টিনার ক্লাব সোলদা মায়োর হয়ে শেষ মাঠে নামেন JB6। এরপর ফেব্রুয়ারিতে আবাহনীতে যোগ দিয়ে গায়ে তোলেন আকাশি নীল জার্সি। দীর্ঘদিন মাঠের ফুটবল থেকে দূরে থাকায় বিশ্বকাপ বাছাই পর্বে সৌদি আরবের ক্যাম্পের আগে নিজ উদ্যোগে ওমানে করেছেন অনুশীলন ক্যাম্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যা কাজে দেবে বলে আশাবাদী জামাল। না, এটা নিজের জন্য ওইখানে করছি, এটা সৌদির আগে ওইখানে ওমান গেছি, কারণ আমার চিন্তা ছিল এই 2টা ম্যাচ প্যালেস্তাইনের সাথে। সো এই জন্য আমি নিজে গেছি, আমার নিজের জন্য এখানে একটা ক্লাব ছিল, ওর সাথে প্র্যাকটিস করছি। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর কোচ হেভিয়ার কাব্রেরার কৌশল নিয়ে ওঠা প্রশ্ন আরও এক চিন্তার কারণ দলের জন্য। তবে সে সমালোচনায় গা ভাসাতে চান না অধিনায়ক। ফাইনাল মিনিট আমরা লস করছি। কোচ ইজ কোচ না, টিচার ইজ টিচার, সো দে আর দ্য ডিসিশন মেকার্স না, সো as players we just follow the coaches. আগামী 6 জুন বিশ্বকাপ বাছাইয়ের সেকেন্ড রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর 11 জুন লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন কনক আজাদ। ধন্যবাদ সোয়া। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।